ডিফ্রাকশন দেখা যায় তার ম্যাক্সিমা, মিনিমা, প্রিন্সিপাল ম্যাক্সিমা, সেকেন্ডারি ম্যাক্সিমা, মিনিমা, এইগুলো পজিশন আমরা ক্যালকুলেট করেছি। কোন একটা পার্টিকুলার অর্ডারে প্রিন্সিপাল ম্যাক্সিমা কত অ্যাঙ্গেলে অ্যাপিয়ার করবে, করেসপন্ডিং অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশনটা কেমন হবে সেইটা আমরা ক্যালকুলেট করেছি। তারপর এইগুলো থেকে যেগুলো ডিসকাস করা যায়, এক্সপ্লেন করা যায় ওই ক্যালকুলেশন গুলো থেকে, যেমন ওভারল্যাপিং অফ স্পেকট্রাল লাইনস, মিসিং অর্ডার, এইগুলো আমরা ডিসকাস করেছি। এবং অ্যাঙ্গুলার ডিসপারশন বলতে কি বোঝায়, প্রিজম স্পেকট্রা এবং গ্রেটিং স্পেকট্রার মধ্যে তফাৎ কি, বা ডিসপারশন এই ফিনোমিনানটা প্রিজমের ক্ষেত্রে কেমন হয়, গ্রেটিং এর ক্ষেত্রে কেমন হয়, এদের একটা কম্পারেটিভ ডিসকাশন, এইগুলো আমরা আগের দিনকে করেছিলাম। আজকে এই গ্রেটিং এর আরেকটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন নিয়ে ডিসকাস করব। সেটাও বুঝতেই পারছো যে ওই অ্যাঙ্গুলার ডিসপারশন আগের দিনকে যেখানে পড়ানো হয়েছিল, অ্যাঙ্গুলার ডিসপারশন এই ফ্যাক্টটার উপর বেস করেই আর কি এটা একটা অ্যাপ্লিকেশন, রিজলভিং টু স্পেকট্রাল লাইনস। ক্লোজলি স্পেসড স্পেকট্রাল লাইন, এই দুটো লাইনকে কিভাবে আমরা রিজলভ করতে পারি উইথ দি হেল্প অফ গ্রেটিং। সো দি টপিক টুডে ইজ দি রিজলভিং পাওয়ার, রিজলভিং পাওয়ার অফ ডিফ্রাকশন গ্রেটিং। তো এখন এখানে আমি এই যে দুটো টার্ম ইউজ করছি, একটা হচ্ছে কি স্পেকট্রাল লাইন আর আরেকটা হচ্ছে রিজলভিং পাওয়ার, এই টার্মগুলোকে নিয়ে একটু ছোট্ট করে ডিসকাস করে নিই। স্পেকট্রাল লাইন বলতে বেসিক্যালি এই কালারটাকে বোঝানো হচ্ছে আর কি। আমি আগের দিনকে ওই যে তোমাদের বিভিন্ন রকম স্পেকট্রাগুলোকে দেখাচ্ছিলাম, যে রেড লাইনটা এখানে অ্যাপিয়ার করবে, ব্লু লাইনটা এখানে অ্যাপিয়ার করবে, এই যে ওয়েভলেন্থ ডিপেন্ডেন্ট যে এটা লাইনটা, সেটাই বেসিক্যালি স্পেকট্রাল লাইন। তো এখন কিভাবে আমরা এই একটা রেড লাইন আর একটা ব্লু লাইনকে কিভাবে ডিস্টিংগুইশ করতে পারি, আই মিন কিভাবে ডিসপার্স করাতে পারি, ওয়েল সেপারেট করতে পারি। আগের দিনকে সেই ছবিটা দেখাচ্ছিলাম, সেখানে বললাম যে ফার্স্ট অর্ডারে যদি আমরা দেখি তাহলে দেখব রেড লাইন আর ব্লু লাইন, এই দুটো লাইন খুব কাছাকাছি, রেড আর ব্লু এই দুটো লাইন খুব কাছাকাছি রয়েছে, কিন্তু বা ধরো তোমার অলমোস্ট ওভারল্যাপ করেই রয়েছে। দুটো লাইনকে আমরা দুটো লাইন হিসাবে দেখছি না, একটা লাইন হিসাবেই দেখতে পাচ্ছি। এখন যদি আমরা আরেকটু হায়ার অর্ডারে যাই তাহলে দেখতে পাবো যে তাদের মধ্যে সেপারেশনটা ক্রিয়েটেড হয়েছে, বা সেপারেশনটা যদি আগে থেকে ফার্স্ট অর্ডারে দেখে থাকি তাহলে সেই সেপারেশনটা সেকেন্ড অর্ডারে গিয়ে বেড়ে গেছে। তো এই যে জিনিসটা, এটাকে বেসিক্যালি রিজলিউশন বলা হয়, দুটো লাইনকে আলাদা করা, দুটো স্পেকট্রাল লাইনকে আলাদা করা, এই জিনিসটাকে আমরা রিজলিউশন বলি। আর এই আলাদা করার যে ক্ষমতা, ক্যাপাবিলিটি, সেটা কি আমরা রিজলভিং পাওয়ার বলতে পারবো। তো এইটা কিন্তু আমাদের ডেইলি লাইফেও আমরা জিনিসটাকে ফেস করি। দেখো, দুটো অবজেক্টকে আমাদেরকে সবসময় রিজলভ করতে হয়। ইভেন খালি চোখে যখন আমরা দেখছি তখন আমাদের একটা নির্দিষ্ট রিজলভিং পাওয়ার রয়েছে আমাদের আইয়ের। ধরো দুটো অবজেক্টকে দেখছি, সেই দুটো অবজেক্টকে আমরা দুটো হিসাবে দেখছি নাকি একটা হিসাবে দেখছি, একটু খেয়াল করে দেখো। যে ধরো তোমার কাছাকাছি দুটো অবজেক্ট রয়েছে, এখন আমি খালি চোখে যদি দেখি তাহলে দুটো অবজেক্টকে দুটো হিসাবে আইডেন্টিফাই করতে পারছি না, আলাদা করে আইডেন্টিফাই করতে পারছি না দুটো অবজেক্টকে। কিন্তু একটা লেন্স দিয়ে যদি দেখি, একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যদি দেখি, তাহলে সেই দুটো অবজেক্টকে দুটো হিসাবে দেখতে পাচ্ছি, অর্থাৎ অবজেক্ট দুটোকে আমরা রিজলভ করতে পারছি। ইনফ্যাক্ট ক্যামেরার ক্ষেত্রেও একদম একই রকম জিনিস, কাছাকাছি যে অবজেক্ট গুলো রয়েছে সেইগুলোকে আমরা যদিও বা পারি, দূরের জিনিসগুলোকে কি হয়, সেগুলোকে আর রিজলভ করা সম্ভব হয় না, দুটো অবজেক্টকে দুটো করে দেখা আর সম্ভব হয় না। তো এই যে দুটো ক্লোজলি স্পেসড অবজেক্ট বা ওয়েভলেন্থ স্কেলে দুটো ক্লোজলি স্পেসড স্পেকট্রাল লাইনকে আলাদা করে দেখানোর যে ক্যাপাবিলিটি, সেটাই হচ্ছে রিজলভিং পাওয়ার। সেটাকে রিজলভিং পাওয়ার বলা হয়। সো রিজলভিং পাওয়ার অফ অ্যান অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট is defined as its ability to separate two closely spaced point objects or two spectral lines in their diffraction pattern. তো এখন আমরা কোন কেসে বলবো যে দুটো অবজেক্ট জাস্ট রিজলভ হয়েছে বা রিজলভ হয়েছে, মানে কখন কোন কেস কিভাবে বলতে পারি আমরা যে দুটো অবজেক্ট রিজলভ হয়েছে, তার একটা কন্ডিশন রয়েছে, and that condition is given by Rayleigh criteria. রেলে ক্রাইটেরিয়া দিয়ে এই কন্ডিশনটাকে দেওয়া যায়।
two equally bright point sources are said to be just resolved by an optical device provided the distance between them is such that the central maxima in the diffraction pattern due to one source coincides with the first minima in the diffraction pattern due to the other। হ্যাঁ, এই কথাটার মাধ্যমে কি বলতে চাইলাম দেখো, ধরো দুটো অবজেক্ট রয়েছে, হ্যাঁ দুটো অবজেক্ট রয়েছে, এবার আমি সে কোন একটা ইনস্ট্রুমেন্টে দেখছি, সে একটা মাইক্রোস্কোপ নিয়ে দেখছি, বা লার্জ ডিস্টেন্সে দুটো অবজেক্ট রয়েছে আমি একটা টেলিস্কোপ দিয়ে দেখছি, তাহলে প্রত্যেকটা অবজেক্টই উইল প্রডিউস দেয়ার ওন ডিফ্র্যাকশন প্যাটার্ন। প্রত্যেকটা অবজেক্ট তাদের নিজেদের ডিফ্র্যাকশন প্যাটার্নকে প্রডিউস করবে। এই যে এখানে যে ছবিটাকে দেখানো হয়েছে দেখো, এখানে এই যে এই ড্যাশড লাইন দিয়ে যেটা দেখানো হচ্ছে সেটা ধরো একটা অবজেক্টের জন্য ডিফ্র্যাকশন প্যাটার্ন, আর যেটা ডট লাইন দিয়ে দেখানো হয়েছে সেটা আরেকটা অবজেক্টের জন্য ডিফ্র্যাকশন প্যাটার্ন। হ্যাঁ, এই যে এইরকম ধরনের সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন প্যাটার্ন যদি দেখো, এইটা ধরো কোন একটা অবজেক্টের জন্য ডিফ্র্যাকশন প্যাটার্ন, ঠিক একই রকম ভাবে আরেকটা অবজেক্টের জন্য আমরা এই ইনস্ট্রুমেন্টের মধ্যে একটা ডিফ্র্যাকশন প্যাটার্ন তৈরি করতে পারবো। হ্যাঁ, আরেকটা অবজেক্টের জন্য আমরা এরকম ধরনের সে ডিফ্র্যাকশন প্যাটার্ন পাচ্ছি, এরকম ধরনের সে ডিফ্র্যাকশন প্যাটার্ন তৈরি হচ্ছে। এখন এদের মধ্যে সেপারেশনটা যদি খুব কাছাকাছি হয় তাহলে এই দুটো পিকের মধ্যে আর কোনো ডিফারেন্স পাবো না আমরা, আমাদের যে চোখে যে লাইটটা আসবে সেখানে কি বেসিক্যালি এইরকম ধরনের একটা ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন অ্যাপিয়ার করবে, এই জিনিসটা আমরা ভিজুয়ালাইজ করতে পারবো, দুটো অবজেক্টকে আলাদা করতে পারবো না। কিন্তু এমনটা যদি হতো যে কোনো একটা অবজেক্টের যে ডিফ্র্যাকশন প্যাটার্ন তার যে মিনিমা সেই জায়গাতে যদি অন্য অবজেক্টের ডিফ্র্যাকশন ম্যাক্সিমাটা অ্যাপিয়ার করতো, যেমনটা এই যে এই ছবিটাতে দেখো, এই ছবিটাতে যেটা দেখানো হয়েছে, এই যে এইটা হচ্ছে তোমার কোনো একটা অবজেক্টের জন্য ডিফ্র্যাকশন প্যাটার্ন, এইটা আরেকটা অবজেক্টের জন্য ডিফ্র্যাকশন প্যাটার্ন। খেয়াল করে দেখো এই অবজেক্টের জন্য যে ডিফ্র্যাকশন প্যাটার্ন তার ম্যাক্সিমাটা অন্য অবজেক্টের ডিফ্র্যাকশন প্যাটার্নের ফার্স্ট মিনিমাতে পড়েছে, এবং উল্টোটা অন্য অবজেক্টের যে প্রিন্সিপাল ম্যাক্সিমাটা সেটা আগের অবজেক্টের যে ফার্স্ট মিনিমা তার সাথে কোইনসাইড করেছে। এই অবস্থায় আমরা যদি রেজাল্টেন্ট ইন্টেন্সিটিটাকে প্লট করি আমরা দেখতে পাবো যে এখানে একটা এরকম কি ডিপ রয়েছে, ইন্টেন্সিটিটা এইখানটায় ম্যাক্সিমা এরকম ধরনের একটা ডিপ এইরকম ভাবে অ্যাপিয়ার করছে। এই ডিপটাকে যদি আমরা ডিস্টিংগুইশ করতে পারি তাহলেই বলবো এটা হচ্ছে একটা অবজেক্টের জন্য, এইটা আরেকটা অবজেক্টের জন্য। সেক্ষেত্রে আমরা দুটো অবজেক্টকে তাহলে রিজলভ করতে পারবো, দুটো অবজেক্টকে সেপারেট করতে পারবো। হ্যাঁ, আমরা দুটো অবজেক্ট বলে আলাদা করে ডিস্টিংগুইশ করতে পারবো, বা দুটো স্পেকট্রাল লাইন বলে আলাদা করে ডিস্টিংগুইশ করতে পারবো। এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা কি বলা হয়? র্যালে ক্রাইটেরিয়া। Two equally bright point sources are said to be just resolved by an optical device if the distance between them is such that the central maxima in the diffraction pattern due to one object just coincide exactly with the first minima, in the diffraction pattern due to the other. এটাকে র্যালে ক্রাইটেরিয়ান বলা হয়। হ্যাঁ, এটাকে আমি অন্যরকম ভাবে বলতে পারি, it could be stated as in the following: angular separation between the principal maxima। খেয়াল করে দেখো এই যে ছবিটা, এই দুটো প্রিন্সিপাল ম্যাক্সিমার মধ্যে অ্যাঙ্গুলার সেপারেশনটা কত হচ্ছে? এই যে এই জায়গাটাতে তোমার অন্য একটা অবজেক্টের ম্যাক্সিমা অ্যাপিয়ার করছে আর এইখানটায় আরেকটা অবজেক্টের ম্যাক্সিমা অ্যাপিয়ার করছে, তাহলে এদের অ্যাঙ্গুলার সেপারেশন এটাকে যদি থিটা বলি সেইটা বেসিক্যালি কোনো একটা অবজেক্টের যে প্রিন্সিপাল ম্যাক্সিমা তার টোটাল অ্যাঙ্গুলার উইথের হাফ, angular separation between the principal maxima, angular separation, এটাকে বাদ দিয়ে দিতে হবে তাহলে, angular separation between angular separation between the principal maxima of a given order in the diffraction pattern due to two sources should be equal to half of the angular width of either principal maxima। হ্যাঁ, কোন একটা প্রিন্সিপাল ম্যাক্সিমার হাফ অ্যাঙ্গুলার উইথটা যদি এই দুটো অবজেক্টের নির্দিষ্ট অর্ডারের অ্যাঙ্গুলার প্রিন্সিপাল ম্যাক্সিমার অ্যাঙ্গুলার সেপারেশনের সাথে সমান হয় তাহলেই দুটো অবজেক্টকে আমরা রিজলভ করতে পারবো। The objects will be said to be just resolved, and this is the condition for this is what is known as Rayleigh criteria। তো এইখানে যে তোমার ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটাকে যদি দেখানো হয়, আমরা এই যে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা এখানে দেখাচ্ছিলাম, হ্যাঁ ধরো এই যে পিকটা, এই পিকের ইন্টেন্সিটিটা হচ্ছে সাম I0,
পিকের ইন্টেন্সিটিটা I0, তাহলে এই যে ডিপ, এই ডিপের ইন্টেন্সিটিটা অন্তত 8/π² ইন্টু I0 হতে হবে। ডিপের ইন্টেন্সিটিটা অন্তত 8/π² ইন্টু I0 হতে হবে, তবেই এটা কিন্তু আমরা ভিজুয়ালাইজ করতে পারবো। যদি এই ডিপের ইন্টেন্সিটিটা এর থেকে বড় হয়ে যায়, ন্যাচারালি আমরা এই দুটো লাইনকে আলাদা করে রিজলভ করতে পারবো না। হ্যাঁ, আমাদের চোখে কিন্তু সেই ডিপটা আর অ্যাপিয়ার করবে না, আমরা ডিস্টিংগুইশ করতে পারবো না। অন দি আদার হ্যান্ড, যদি এই ইন্টেন্সিটিটা আরো কম হয়, তো ন্যাচারালি স্পেকট্রাল লাইনগুলোকে আরো ভালো করে রিজলভ করতে পারবো। সেটা তো খুব স্বাভাবিক না? যদি এই দুটো প্রিন্সিপাল ম্যাক্সিমার মধ্যে অ্যাঙ্গুলার সেপারেশনটা আরো বড় হয়, ন্যাচারালি এইগুলোকে আমরা আরো ভালো করে রিজলভ করতে পারবো। এই যে কন্ডিশনটা বলা হলো, সেই কন্ডিশনটা হচ্ছে জাস্ট রিজলভ হয়েছে তার কন্ডিশন। দুটো স্পেকট্রাল লাইনকে আমরা জাস্ট রিজলভ করতে পেরেছি, তার জন্য কন্ডিশনটা হচ্ছে এইরকম। এই দেখো, বলো, কোনো প্রশ্ন থাকলে বলো এখানে। কারো প্রশ্ন থাকলে বলো। নেক্সট, রিজলভিং পাওয়ার অফ ডিফ্র্যাকশন গ্রেটিং। হ্যাঁ, একটা ডিফ্র্যাকশন গ্রেটিং এর রিজলভিং পাওয়ার কিভাবে বের করা যায় দেখো। আমরা গ্রেটিং এর জন্যই তো এই টপিকটা করতে যাচ্ছি, যদিও পরে আমরা মাইক্রোস্কোপটা বোধহয় তোমাদের নেই, টেলিস্কোপের রিজলভিং পাওয়ার ক্যালকুলেট করা হবে, কিন্তু তার জন্য একটা ডিফারেন্ট টপিক আমাদের আগে স্টাডি করে নিতে হবে, ফ্রাউনহোফার ডিফ্র্যাকশন থ্রু সিঙ্গেল স্লিট। সেটা এই ফ্রেমওয়ার্কে করা সম্ভব নয়। ফ্রাউনহোফার ডিফ্র্যাকশন থ্রু সার্কুলার স্লিটের মধ্যে দিয়ে ফ্রাউনহোফার ডিফ্র্যাকশন স্টাডি করলে তবেই আমরা টেলিস্কোপ বা মাইক্রোস্কোপে রিজলভিং পাওয়ারকে ক্যালকুলেট করতে পারবো। তো যাই হোক, আমরা এখানে এই গ্রেটিং এ যে টপিকটা স্টাডি করেছি সেইটা দিয়েই গ্রেটিং এর রিজলভিং পাওয়ারটাকে ক্যালকুলেট করে ফেলতে পারি। হ্যাঁ, রিজলভিং পাওয়ার অফ এ গ্রেটিং মিন্স ইটস এবিলিটি টু শো two close spectral lines as two distinct lines in the diffraction pattern. As I said, according to Rayleigh criteria, the spectral lines of wavelength lambda and lambda plus d lambda are said to be just resolved provided the principal maxima of certain order, say order m, of lambda appears at same angle as the first minima after mth principal maxima of lambda plus d lambda. এখানে দেখো জিনিসটাকে দেখানো হয়েছে, এটা এই যে প্লেন ডিফ্র্যাকশন গ্রেটিং। এইটা ধরো তোমার এই সেন্ট্রাল স্লিট, আর এটা হচ্ছে তোমার 0 ডিগ্রি অ্যাঙ্গেল, যেখানে সেন্ট্রাল ম্যাক্সিমাটা অ্যাপিয়ার করছে। এইখানে আমরা এই ল্যামডা ওয়েভলেন্থের প্রিন্সিপাল ম্যাক্সিমা, mth অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমাকে দেখিয়েছি। এই যে জিনিসটা, এইটা তোমার ল্যামডা ওয়েভলেন্থের mth অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমাটাকে রিপ্রেজেন্ট করছে, যেটা কিনা অ্যাট সাম অ্যাঙ্গেল থিটা অ্যাপিয়ার করেছে। এটা কোনো একটা অ্যাঙ্গেল থিটাতে অ্যাপিয়ার করেছে। এবার এর মিনিমাটা কোথায়? এর মিনিমাটা হচ্ছে এরকম একটা জায়গায়, mth অর্ডার ম্যাক্সিমার ঠিক পরে মিনিমাটা এরকম কোন একটা জায়গাতে অ্যাপিয়ার করেছে। দি পজিশন অফ মিনিমা জাস্ট আফটার দি mth অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমা ইজ থিটা প্লাস ডি থিটা। অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা প্লাস ডি থিটা। ঠিক সেই জায়গাটাতে ওই অন্য ওয়েভলেন্থটার ল্যামডা প্লাস ডি ল্যামডা, এই ওয়েভলেন্থটার mth অর্ডার যে ডিফ্র্যাকশন প্রিন্সিপাল ম্যাক্সিমা সেইটা অ্যাপিয়ার করেছে। তাহলে আমরা বলবো ল্যামডা আর ল্যামডা প্লাস ডি ল্যামডা এই দুটো স্পেকট্রাল লাইন ওয়েল রিজলভ হয়েছে। পরে তোমরা যখন যদি সুযোগ হয় সোডিয়ামের স্পেকট্রাল লাইনকে রিজলভ করবে উইথ দি হেল্প অফ গ্রেটিং, সোডিয়ামে যে দুটো স্ট্যান্ডার্ড ওয়েভলেন্থ সেগুলো হচ্ছে এইরকম 5890 অ্যাংস্ট্রম, আর আরেকটা হচ্ছে 5896 অ্যাংস্ট্রম। হ্যাঁ, এগুলোকে সোডিয়াম ডি লাইন্স বলা হয়। এইগুলো হচ্ছে সোডিয়াম ডি লাইন্স। হ্যাঁ, এই সোডিয়াম ডি লাইনগুলোকে আমরা রিজলভ করতে পারি। তো তাহলে জাস্ট রিজলিউশনের কন্ডিশন হচ্ছে এইটা 5890 সে থার্ড অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমা বা 5896 এর থার্ড অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমা, এইটা যদি 5890 অ্যাংস্ট্রম থার্ড অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমা ঠিক পরে যে মিনিমাটা আছে সেই জায়গাতে অ্যাপিয়ার করে, তাহলে আমরা বলবো এই দুটো লাইন জাস্ট রিজলভ হয়েছে। হ্যাঁ, তো থিটা ডিরেকশনে ল্যামডা ওয়েভলেন্থের mth অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমা অ্যাপিয়ার করছে, সেইটা ইজ গিভেন বাই দিস ইকুয়েশন। আমার এই যে রাইট আপটা, সেই রাইট আপে ইকুয়েশনটাকে 1.15 এরকম ভাবে মার্ক করা ছিল। a plus b sin theta equals to m lambda gives the condition for which the mth order principal maxima
corresponding to wavelength lambda appears at an angle theta. A plus b sin theta equals to m lambda. এটাকে ডিফারেন্সিয়েট করো, d theta সমান কত লিখতে পারো, m d lambda by a plus b cos theta. আগের দিনকে আমরা অ্যাঙ্গুলার ডিসপারশন যখন করেছিলাম সেখানেও ঠিক একই কথা বলেছিলাম এইরকম ভাবে। এবার দেখো আমরা চাইছি যে তোমার এটা কোথায় রয়েছে, মিনিমাটা কোথায় আছে, ফার্স্ট মিনিমাটা কোথায়, mth অর্ডার যে প্রিন্সিপাল ম্যাক্সিমা, mth অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমার ঠিক পরের মিনিমাটা কোথায় অ্যাপিয়ার করছে। ছবি থেকে দেখতে পাচ্ছ দ্যাট অ্যাপিয়ার্স এট দিস পজিশন, করেসপন্ডিং অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশনটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা প্লাস ডি থিটা। ধরা যাক আমরা এই গ্রেটিংটার মধ্যে n সংখ্যক স্লিটকে ইউজ করেছি, হ্যাঁ, n ইজ দি টোটাল নাম্বার অফ স্লিটস ইউজড ফর রিজলিউশন। আর ফার্স্ট মিনিমা আফটার mth অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমা ল্যামডা অ্যাপিয়ার্স এট অ্যান অ্যাঙ্গেল থিটা প্লাস ডি থিটা। তাহলে কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে n ইন্টু a প্লাস b সাইন থিটা প্লাস ডি থিটা সমান nm ল্যামডা প্লাস ল্যামডা। বুঝতে পারলে এটা কি বললাম? আগের দিনকে আমরা মিনিমার কন্ডিশন লিখেছিলাম না, আগের দিনকে ডিফ্রাকশন মিনিমার কন্ডিশন লিখেছিলাম। ডিফ্রাকশন মিনিমার কন্ডিশনটা কি ছিল মনে পড়ছে? ডিফ্রাকশন মিনিমার কন্ডিশনে কি লিখেছিলাম? ডিফ্রাকশন মিনিমা আগের দিনকে যে ওই সেকেন্ডারি মিনিমার কন্ডিশন গুলো বলা হচ্ছিল, সেকেন্ডারি মিনিমার কন্ডিশনে কি বলেছিলাম? সেকেন্ডারি মিনিমা মানে ওই মিনিমা গুলোর কথাই বলছি আর কি, জাস্ট মিনিমাই লেখো। মিনিমা কন্ডিশনটা কি বলা হয়েছিল? a প্লাস বি sin theta equals to p by n into lambda, where p not equal to 0, not equal to n, not equal to simply m into n, m into n এইটার সাথে সমান হবে না। তো এখানে যদি pটা m into n হয় তার মানে কি বোঝাচ্ছে যে mth অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমা অ্যাপিয়ার করছে, mth অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমা অ্যাপিয়ার করছে। তাহলে দেখো mth অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমা তার কন্ডিশনটা কি, p equals to m into n। তাহলে ফার্স্ট মিনিমা আফটার mth প্রিন্সিপাল ম্যাক্সিমা, mth প্রিন্সিপাল ম্যাক্সিমা সেইটা কি, সেইটার জন্য p ভ্যালুটাকে কত হতে হবে বলতে পারবে? p যদি m into n হয় সেইটা কি বোঝাচ্ছে, সেইটা বোঝাচ্ছে তোমার mth অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমা। pটা যদি n হয় সেটা ফার্স্ট প্রিন্সিপাল ম্যাক্সিমাকে বোঝাচ্ছে, p equals to 0 হলে সেন্ট্রাল অর্ডার ম্যাক্সিমাকে বোঝাচ্ছে, p এর ভ্যালু 1 মানে বোঝাচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা ঠিক পরের মিনিমাটা, p equals to 2 মানে সেন্ট্রাল ম্যাক্সিমা পরে সেকেন্ড মিনিমা, p equals to n plus 1 মানে বোঝাচ্ছে ফার্স্ট যে প্রিন্সিপাল ম্যাক্সিমা তার ঠিক পরের মিনিমাটা। তাহলে বলতে পারবে mth অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমা ঠিক পরের মিনিমার জন্য p ভ্যালু কত? কেউ? mth অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমা ঠিক পরের মিনিমাটা কত, তার জন্য p ভ্যালুটা কত হতে হবে? m into n plus 1, m into n plus 1, এখানে থিটাটা কত বলা হচ্ছে, থিটাটাকে বলা হচ্ছে সে থিটা প্লাস ডি থিটা। হ্যাঁ, তাহলে এখান থেকে বুঝে নাও, দেখতে পাচ্ছ যে জিনিসটাকে এরকম ভাবে আমরা লিখতে পারবো। তারপর নেক্সট এই যে আগে যে ইকুয়েশনটা লিখেছিলাম, a plus b sin theta equals to m lambda, আর এখন যে কন্ডিশনটা লিখলাম n into a plus b sin theta plus d theta equals to nm lambda plus lambda, এই দুটোর রেশিও নাও, দুটো রেশিও নিয়ে দেখো কি হয়, sin theta plus d theta by sin theta equals to this nm lambda plus lambda by nm lambda। এবার এখান থেকে রেশিও করো, করে নিয়ে নিজেরা বুঝে নিও, দেখতে পাবে যে রিজলভিং পাওয়ার হচ্ছে n into m, রিজলভিং পাওয়ার হচ্ছে n into m। তাহলে রিজলভিং পাওয়ারটা বেসিক্যালি নাম্বার অফ স্লিট, কতগুলো স্লিট ইউজ করা হয়েছে তার উপরে ডিপেন্ড করবে,
আর এই যে অর্ডার নাম্বারের কথা বলছি, সেই অর্ডার নাম্বারের উপর ডিপেন্ড করবে। তো ন্যাচারালি যদি আমরা হায়ার অর্ডারে যাই, সেকেন্ড অর্ডারে রিজলভিং পাওয়ার যা হবে, থার্ড অর্ডারে ন্যাচারালি রিজলভিং পাওয়ার তার থেকে বেশি হবে। এটা ফিজিক্যালি কি বোঝাচ্ছে, যে দুটো স্পেকট্রাল লাইন তাদেরকে আমরা ফার্স্ট অর্ডারে বা সেকেন্ড অর্ডারে যতটা সেপারেট করতে পেরেছি, তাদের মধ্যে অ্যাঙ্গুলার সেপারেশন যতটা, যদি আমরা হায়ার অর্ডারে যাই তাদের মধ্যে অ্যাঙ্গুলার সেপারেশনটা আরো বাড়বে। যত দূরে যাব তারা আরো ভালোভাবে রিজলভ হবে। এই তাহলে সিম্পলি গ্রেটিং এর রিজলভিং পাওয়ারটা এই জিনিসটার উপরে ডিপেন্ড করে। ল্যামডা বাই ডি ল্যামডা, দ্যাট ইজ দি কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট অফ রিজলভিং পাওয়ার। ল্যামডা বাই ডি ল্যামডা, এটাই হচ্ছে কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট অফ রিজলভিং পাওয়ার। হ্যাঁ, আমরা এখানে যে সোডিয়াম লাইনের কথা বললাম, সোডিয়াম লাইনের ক্ষেত্রে দুটো ওয়েভলেন্থের কথা বলেছি, সেক্ষেত্রে ল্যামডা অ্যাভারেজ ক্যালকুলেট করো, 5890 আর 5896/2, so this is 5893 অ্যাংস্ট্রম। তাহলে এখানে আর ভ্যালুটা কত হবে, আর ভ্যালুটা হবে 5893/6। হ্যাঁ, এইরকম আর কি, প্রায় হাজারের কাছাকাছি, যদি ক্যালকুলেট করো অ্যারাউন্ড 1000। এটাই হচ্ছে রিজলভিং পাওয়ার। সুতরাং আমরা যদি সোডিয়াম ডি লাইনকে রিজলভ করতে চাই, আমাদের ইনস্ট্রুমেন্টের রিজলভিং পাওয়ারটা 1000 হতে হবে। তো এবার সেটা যদি আমরা ধরো সে এনটাকে বলি 500, n equals to 500, আমরা এমন একটা গ্রেটিং ইউজ করলাম যেখানে 500 লাইনসকে ইউজ করা হচ্ছে, এনটা 500, তাহলে ন্যাচারালি আমরা সেকেন্ড অর্ডারে গিয়ে তাদেরকে রিজলভ করে দিতে পারবো, সেকেন্ড অর্ডারে রিজলভ করতে পারবো। যদি থার্ড অর্ডারে দেখি তাহলে কি তারা আরো ভালোভাবে রিজলভ হবে, থার্ড অর্ডারের লাইনগুলোকে আরো ভালোভাবে রিজলভ করতে পারবো, আর যত হায়ার অর্ডারে যাবো আরো ভালোভাবে রিজলভ হবে। অন দি আদার হ্যান্ড, যদি আমাদের এনটা বলা থাকতো সে 250, এনটা যদি 250 বলা থাকতো, তাহলে এন অন্তত 4 হতে হবে। হ্যাঁ, অর্থাৎ আমরা কিন্তু ফোর্থ অর্ডারে গিয়েই 5890 আর 5896 এই দুটো লাইনকে সেপারেট করতে পারবো, তার আগে কিন্তু এদের